আচ্ছা দেখো, দেখো আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। আমাদের সিলেবাসে যেটা আছে ম্যামেলিয়ান ফার্টিলাইজেশন আছে, বুঝছে? তো আমরা একটু জেনে নেব যে ফার্টিলাইজেশন জিনিসটা কি। ফার্টিলাইজেশন, তো ফার্টিলাইজেশন মানে হচ্ছে যে কি স্পার্ম আর ওভামের ফিউশন বা মিলন। এবার প্রশ্ন, স্পার্মটা কে তৈরি করে? স্পার্মটা মেল তৈরি করে। স্পার্ম বয়স সন্ধিকালে থেকে একদম বার্ধক্যে বা বার্ধক্য পর্যন্ত। ওভামটা কে তৈরি করে? ফিমেল তৈরি করে। ফিমেলের এই যে এইটাকে আমরা ওভারি বা ডিম্বাশয় বলি। মেনস্ট্রুয়াল সাইকেলের 14 দিনের মাথায় এই ওভারি থেকে সেকেন্ডারি উসাইট, যাকে আমরা পরে বলবো, এখন মনে রাখো ওভাম মনে রাখো, পরে বলবো, এইটা নির্গত হয়। এটা নির্গত হয়ে চলে আসে ডিম্বনালীর অ্যাম্পুলাতে। এটা ডিম্বনালী, এখান থেকে এতটা, তার অ্যাম্পুলাতে চলে আসে। এবার পুরুষের কপুলেশন বা সঙ্গমের মাধ্যমে শুক্রাণুগুলো চলে আসে কোথায়? এই সেকেন্ডারি উসাইটের আকর্ষণ বলের প্রভাবে বা আকর্ষণ এর প্রভাবে স্পার্ম গুলো চলে আসে অ্যাম্পুলাতে। এইবার স্পার্ম আর এই সেকেন্ডারি উসাইট অর্থাৎ ওভামের মিলন ঘটে। আমরা আসবো, সেকেন্ডারি উসাইট আর ওভাম একই জিনিস নয়, আমরা আসবো পরে, হয়েছে? একেই বলছি যে স্পার্ম আর ওভামের যে ফিউশন অ্যাম্পুলার মধ্যে বা মিলন, একেই বলছি আমরা ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশন আমরা কাকে বলবো তাহলে? যে ডিম্বনালীর কোথায় হচ্ছে আগে দেখো, অ্যাম্পুলা। ডিম্বনালীর অ্যাম্পুলার মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকেই বলছি আমরা কি? ফার্টিলাইজেশন, অর্থাৎ ফিউশন অফ স্পার্ম এন্ড ওভাম উইথিন দি অ্যাম্পুলা অফ ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলছি ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনটা ডিম্বাণু নিঃসরণের, অর্থাৎ ডিম্বাণু যখন ডিম্বাশয় থেকে নিঃসরণ হয় ফিমেলের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলের 14 দিনের মাথায়, সেই ডিম্বাণু নিঃসরণের 6 থেকে 7 ঘন্টার মধ্যে ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। বুঝছে? তাহলে আমরা ফার্টিলাইজেশন কাকে বললাম হলো মোটামুটি, তারপর টাইম বললাম কি ডিম্বাণু নিঃসরণের 6 থেকে 7 ঘন্টার মধ্যে এই ঘটনাটি সম্পন্ন হয়। প্লেস কি বলবো, মানে কোথায় সম্পন্ন হয়, বলবো কি ডিম্বনালীর অ্যাম্পুলাতে। এইবারে আমরা চলে আসবো যে মেকানিজম অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ ফার্টিলাইজেশনের পদ্ধতি। ফার্টিলাইজেশনের মেকানিজম বা পদ্ধতি যদি আমরা দেখি, দেখতে পাবো পদ্ধতি বা মেকানিজম যদি আমরা দেখি, দেখতে পাবো 1 নম্বরে আমরা বলবো কি, ফার্স্ট যেটা আসবো গ্যামেটের স্থানান্তর। দেখো ফার্টিলাইজেশনটা অ্যাম্পুলাতে হয়, তাহলে গ্যামেটের স্থানান্তর মানে তাহলে অ্যাম্পুলা পর্যন্ত দুটো ভিন্নধর্মী গ্যামেটকে কিন্তু অ্যাম্পুলা পর্যন্ত আসতে হবে, হ্যাঁ কি না? তাহলে ফার্স্ট আমরা যেটা পড়বো ট্রান্সফার অফ গ্যামেট, ট্রান্সফার অফ গ্যামেট বা গ্যামেটের স্থানান্তর, হয়েছে? অর্থাৎ মেল গ্যামেট অর্থাৎ শুক্রাণু আসবে অ্যাম্পুলাতে, আর ফিমেল গ্যামেট ডিম্বাণুটাও ডিম্বাশয় থেকে অ্যাম্পুলাতে আসবো ওটা। সেকেন্ড কি, বিতে হচ্ছে স্পার্ম ক্যাপাসিটেশন। সেকেন্ড পয়েন্ট স্পার্ম ক্যাপাসিটেশন।
পরে আমরা আসবো স্পাম ক্যাপাসিটেশন, মানে একটা স্পামের ডিম্বাণুকে নিষিক্ত করার যোগ্যতাকে বলছি ক্যাপাসিটেশন। অর্থাৎ একটা স্পামের আমরা জানি যে হেডের 2-3 অংশ জুড়ে, হ্যাঁ 2-3 অংশ জুড়ে রয়েছে কি অ্যাক্রোজোমাল ক্যাপ। এই অ্যাক্রোজোমাল ক্যাপটা ইন জেনারেলি ওই ক্যাপের উপর একটা শক্ত আবরণ থাকে, বুঝতে পেরেছো? যখনই এটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে প্রবেশ করে, মানে মেলের তো দেহে আছে, মেলের টেস্টিসের মধ্যে আছে, টেস্টিসের মধ্যে থাকাকালীন ওর প্রত্যেকটা স্পামের দেখা যায় যে অ্যাক্রোজোমাল ক্যাপের উপর একটা শক্ত আবরণ থাকে, গ্লাইকোপ্রোটিন আর কোলেস্টেরলের আবরণ। যখনই এটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে প্রবেশ করে ডিউ টু কিসের জন্য, বুঝতে পেরেছো, কপুলেশন বা সঙ্গমের মাধ্যমে, তখনই এই অ্যাক্রোজোমাল ক্যাপের কি হয়, আবরণটা আস্তে আস্তে দ্রবীভূত হয়। হলে কি হয়, নিষেকে সাহায্যকারী এনজাইম গুলো বেরিয়ে আসবে, বেরোলে কি হবে, সেকেন্ডারি ওসাইট কি আস্তে আস্তে বিভিন্ন লেয়ারকে ভেদ করবে, ফার্টিলাইজেশন হবে। এই জিনিসটা হচ্ছে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন মানে একটা স্পামের শুক্রাণুর ডিম্বাণুকে নিষিক্ত করার যোগ্যতাকে বলছি ক্যাপাসিটেশন। মানে একটা স্পাম যখন কি হয়, যখন মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে থাকে, তার অ্যাক্রোজোমকে ঘিরে একটা গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরলের হাড় কভারিং থাকে, আবরণ থাকে। ওই আবরণটা যদি ভেদ না হয় তাহলে কিন্তু এনজাইম গুলো বেরোবে না, হায়ালুরনিডেজ, অ্যাক্টোসিন, জোনালাইসিন, যে এনজাইম গুলো ফার্টিলাইজেশনে দরকার, অর্থাৎ সেকেন্ডারি উসাইডের পরে পড়বো বিভিন্ন লেয়ারকে ভেদ করার জন্য যে এনজাইম গুলো লাগবে, সেই এনজাইম গুলো রিলিজ হবে না। সেই জন্য এই ক্যাপাসিটেশন মানে মেন মোদ্দা কথা হচ্ছে স্পামের অ্যাক্টোজোমাল ক্যাপের গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরলের লেয়ারটাকে দ্রবীভূত করা, মোদ্দা কথা এটাই। তারপরে আমরা আসবো আরো কি আছে, হয়েছে, আর স্পামটা আরো মোটাইল হবে, আরো ইজিলি যেতে পারবে, তার যাওয়ার স্পিড বাড়বে। মানে একটা শুক্রাণু, অনেক তো শুক্রাণু আছে, যে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার যোগ্যতাকে বলছি ক্যাপাসিটেশন। কি হবে পরে আমরা ডিটেলস জানবো, এখন শুধু ভাবো যোগ্যতা মানে এনজাইম গুলো আস্তে আস্তে রিলিজ করার যোগ্যতা। অর্থাৎ তার বাইরে যে গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরলের লেয়ার আছে, একটা অ্যাক্টোজোমাল ক্যাপকে ঘিরে, যখন এটি মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে থাকে তখন এই লেয়ারটা থাকে, কভারিংটা থাকে। যখন এটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে পৌঁছায় কপুলেশন বা সঙ্গমের মাধ্যমে, তখন এই লেয়ারটা আস্তে আস্তে ডিফিউজড হয়। এটাই ক্যাপাসিটেশন, অর্থাৎ এটাই শুক্রাণুকে, ডিম্বাণুকে নিষিক্ত করার শুক্রাণুর যোগ্যতা। পরে আমরা আসবো ডিটেলস পড়বো, আগে একটু হালকা জেনে নিই, হয়েছে। তারপরে কি পড়বো, এবারে নিষিক্ত করলে কি, মানে এই যে বাইরের লেয়ার গুলোকে ভেদ করলে এনজাইম দ্বারা, ওটাই তো ক্যাপাসিটেশন। কথাটা বুঝলেন, মানে ওটাই ক্যাপাসিটেশন অ্যাকচুয়াল নয়, মানে এই যোগ্যতা, মানে রিলিজ করা অবধি ক্যাপাসিটেশন। এইবারে কি, ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেট, মানে কি হবে, ভেতরে ঢুকে গেলে কি হবে, তাকে কি হবে, ফিউশন হবে। ফিউশন হবে মানে যেটাকে বলতে চাইছি কি, যে ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেট মানে এইবারে লেয়ার গুলোকে ভেদ করলে আস্তে আস্তে কি হবে বলো, তোমরা জানো যে এটা যদি সেকেন্ডারি উসাইড হয়, সেকেন্ডারি উসাইডের মধ্যে যখন স্পাম নিউক্লিয়াস, স্পাম হেডটা প্রবেশ করবে, তখন এই সেকেন্ডারি উসাইড কিসে পরিণত হবে, ওভামে। সেকেন্ড মিওটিক ডিভিশন শুরু হবে সেকেন্ডারি উসাইডের মধ্যে, মনে আছে, তখনই কি হবে, এখান থেকে কি হবে, ওভাম তৈরি হবে, সেই ওভামের সঙ্গে স্পামের নিউক্লিয়াস ফিউজড হলে আমরা বলছি ফার্টিলাইজেশন, হ্যাঁ কি না? একটু আগে কনসেপ্টটা জানো, তারপরে আস্তে আস্তে আসবে, হয়েছে। তাহলে 3 নম্বর পয়েন্টটা যেটা বলছি আমরা কি, যে বলো, ফিউশন অফ ওভাম এন্ড স্পার্ম, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মিলন, হ্যাঁ কি না? আমরা এরপরে ডিটেলস পড়বো, আগে শুধু কনসেপ্ট গুলো জেনে নিই, হয়েছে। তাহলে ফার্টিলাইজেশন পদ্ধতি 3টা ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। একটা হচ্ছে কি গ্যামেটের স্থানান্তর বা ট্রান্সফার অফ গ্যামেট, মানে দুটি, এটা হচ্ছে তোমরা জানো ডিম্বাশয়, পুরুষ যৌন মিলনের মাধ্যমে শুক্রাশয় থেকে, পুরুষের শুক্রাশয় থেকে শুক্রাণু নির্গত হবে। এই শুক্রাণুটা চলে আসবে কোথায়, তাদের ভ্যাজাইনা বা যোনিতে, সেখান থেকে তারা চলে আসবে কোথায়, অ্যাম্পুলাতে। তাহলে উভয় পক্ষকে অ্যাম্পুলাতে আসতে হবে, দুটি ভিন্ন ধর্মী গ্যামেটকে অ্যাম্পুলাতে পৌঁছানোকেই আমরা বলছি কি, কি গ্যামেটের স্থানান্তর,
হয়েছে। আর ক্যাপাসিটেশন মানে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার যোগ্যতা, পরে আসবো, ওগুলো ভালো করে বুঝতে হয়ে যাবে পরে। আর লাস্টে কি, শুক্রাণু ডিম্বাণু মিলন নিষিক্ত করার যোগ্যতার মাধ্যমে নিষিক্ত করবে, করলে কি হবে, মানে কি করছে, স্পামের হেডের সঙ্গে কে, ওভামের মিলন করবে। একটা স্পাম এন্ট্রি হলে, এটা যদি তুমি সেকেন্ডারি উসাইড ধরো এটাকে পুরোটাকে, তাহলে স্পাম এন্ট্রি হওয়া মানে তোমরা জানো সেকেন্ডারি উসাইড কি করবে, সেকেন্ড মিওটিক ডিভিশন শুরু হবে। সেকেন্ড মিওটিক ডিভিশন হওয়া মানে কি তৈরি হবে, ওভাম তৈরি হবে সেকেন্ডারি উসাইড থেকে। তোমরা ওজেনেসিসে পড়েছো, তাহলে এই ওভামের সঙ্গে স্পামের নিউক্লিয়াসটা ফিউজড হবে, সেটাই তো ফিউশন। ফিউজড হবে মানে মিলিত হবে, সেটাই ফার্টিলাইজেশন। হয়েছে না হয়নি? তারপরে আমরা পরে ডিটেলস পড়বো যে একটা স্পাম ঢুকছে না স্যার একাধিক স্পাম ঢুকছে, হ্যাঁ, বা একটা, এরা তো একটা স্পামই নর্মালি একটা ওভামের সঙ্গে মিলিত হয়। কোনো কারণে যদি দুটো স্পাম এট এ টাইম ঢুকে যায় তাহলে কিন্তু কি হবে বলতো, ওভামটা নষ্ট হয়ে যায়। এই জন্য ওভামা বা সেকেন্ডারি উসাইডটা নষ্ট হয়ে যায় এখানে, যে এট এ টাইম দুটো ঢুকলে, বুঝতে পেরেছো? এবারে প্রশ্ন হচ্ছে কি, যে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ক্ষেত্রে স্যার তাহলে একটা কিছু স্পেশাল পদ্ধতি আছে মনে হয় স্যার, কারণ একাধিক স্পামকে যাতে ঢুকতে না পারে তার জন্য একটা পদ্ধতি আছে, সেটা আমরা পরে পড়বো। হ্যাঁ, পলিস্পার্মিতে বাধা দান। আমরা জানি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে, আমাদের ক্ষেত্রে নয়, যে একটা ওভাম একাধিক স্পাম দ্বারা নিষিক্ত হতে পারে, তাকে বলি আমরা পলিস্পার্মি। কিন্তু মানুষের ক্ষেত্রে পলিস্পার্মিটা স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, অর্থাৎ একদম বাধা দান করে পলিস্পার্মি। কোনো কারণে দুটো স্পাম ঢুকে গেলে নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছ? এই পলিস্পার্মিকে বাধা দেওয়ার জন্য কি আছে, কিছু মেকানিজম আছে, সেটা আমরা পরে পড়ব। হয়ে যায়। তাহলে আমরা প্রথম পড়ছি যে চ্যাপ্টারটা, যেটা সম্বন্ধে, সেটা হচ্ছে ট্রান্সফার অফ গ্যামেট। এবার পড়া শুরু করছি তাহলে। হ্যাঁ, এটা ইন্ট্রোডাকশন ছিল আমাদের ট্রান্সফার অফ গ্যামেট। তাহলে আবারও বলছি, ফার্টিলাইজেশন কাকে বলছি, যে অ্যাম্পুলার মধ্যে শুক্রাণু ডিম্বাণু মিলন কি বলছি ফার্টিলাইজেশন, যেটা সম্পন্ন হয় অ্যাম্পুলার মধ্যে, ডিম্বনালীর অ্যাম্পুলা, আর যার সময়কাল হচ্ছে কি না, ওভিউলেশনের 6 থেকে 7 ঘন্টার মধ্যে যদি স্পার্ম এন্ট্রি হয় তাহলে ফার্টিলাইজেশন সম্পন্ন। এবার আমরা চলে আসবো কি, যে ফার্টিলাইজেশন পদ্ধতি, ফার্স্ট পদ্ধতি হচ্ছে ট্রান্সফার অফ গ্যামেট। ফার্স্ট পদ্ধতি কি বলো, ট্রান্সফার অফ গ্যামেট, মানে গ্যামেটের স্থানান্তর। কোথায় গ্যামেটের স্থানান্তর? অ্যাম্পুলার মধ্যে গ্যামেটের স্থানান্তর। হয়েছে, যে যুদ্ধক্ষেত্রে দুটো বিপরীত বাহিনী উপস্থিত হবে এখানে। যুদ্ধক্ষেত্র মানে ভাবো অ্যাম্পুলা, আর বাহিনী মানে স্পার্ম আর সেকেন্ডারি উসাইড। হয়েছে। তাহলে এবারে একে আমরা দুভাগে ভাগ করব। দুভাগ কেন? আমরা পড়বো যে স্যার ওভামটা বা সেকেন্ডারি উসাইডটা কিভাবে আসে, আর স্পার্মটা বা কি করে আসে অ্যাম্পুলাতে। হয়েছে না হয়নি? তাহলে ফার্স্ট পড়বো কি, সেকেন্ডারি উসাইডের স্থানান্তর। সেকেন্ডারি বলো, উসাইটের স্থানান্তর। তারপর পড়বো কি, স্পামের স্থানান্তর। স্থানান্তর হয়েছে। ফার্স্ট পড়বো সেকেন্ডারি উসাইডের স্থানান্তর। চলে আসি, মন দিয়ে শুনবে। সেকেন্ডারি উসাইডটা কিভাবে অ্যাম্পুলাতে আসে? ডিম্বাণু নিঃসরণের, সরি, মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনের মাথায় সেকেন্ডারি উসাইডটি ডিম্বাশয় থেকে নির্গত হয়ে উদর গহ্বরে আসে। মানে কি হলো তাহলে, মেনস্ট্রুয়াল সাইকেলের 14 দিনের মাথায় সেকেন্ডারি উসাইডটি ডিম্বাশয় থেকে নির্গত হয়ে উদর গহ্বরে মুক্ত হয়। এইবার ডিম্বনালীর মুক্ত প্রান্তে উপস্থিত, ডিম্বনালীর ইনফান্ডিবিউলামের ফানেলের মতো প্রবর্ধক, তার মুক্ত প্রান্তে উপস্থিত ফিঙ্গার লাইক প্রজেকশন বা আঙ্গুলের মতো প্রবর্ধককে আমরা বলি ফিমব্রি। এই ফিমব্রি এবং ডিম্বনালীর সিলিয়া মুভমেন্টের মাধ্যমে সেকেন্ডারি উসাইডটি কোথায় এসে উপস্থিত হবে? অ্যাম্পুলাতে। হয়েছে। আবারও বলছি, আগে প্রসেসটা দেখো। এইটা ভাবো কি হচ্ছে, মন দিয়ে শুনে, এটা আগে বলেছি, তোমাদের লাগবে না। বলছে কি হচ্ছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, যে এইটা হচ্ছে ওভারি,
এইটা হচ্ছে ইনফান্ডিবিউলাম, এটা হচ্ছে ফিমরি। মেনস্ট্রুয়াল সাইকেলের 14 দিনের মাথায় কি হয় বলতো, তুমি জানো এলেইজার প্রোস্টাগ্ল্যান্ডিন মাত্রা অতিরিক্ত হয়, ফলে কি হয় বলতো, মানে তোমার এই যে গ্রাফিয়ান ফলিকল এবং তথাকথিত কি হয় ওভারিটার একটা স্ফীতি লক্ষ্য করা যায়। তখনই কি হয়, এই যে ফিমরি গুলো কি করে জানো তো, ওভারির উপর এরকম ঘষতে শুরু করে, রাব আপ, ঘষলে কি হবে ওই জায়গাটা পাতলা হবে, আর এদিকে তরলের প্রাচুর্যতা থাকার জন্য ওটা খুলে যাচ্ছে, আর এ কি করছে ফিমরি গুলো এইভাবে ঘষার ফলে ওই জায়গায় কি হবে একটা ছিদ্রের সৃষ্টি হবে, ওই ছিদ্র দিয়ে চলে আসবে কি সেকেন্ডারি উসাইডটা চলে আসবে উদর ঘরে, ওভারিটা তো এই জায়গায় আছে, তাহলে উদর ঘরে চলে যাবে। এইবারে ডিম্বনালীর ইনফান্ডিবুলামের যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এটা ইনফান্ডিবুলাম, হাতটা ভাবো, এই ফিঙ্গার লাইক প্রজেকশন মানে মাই ফিঙ্গারটা, এটাই ফিঙ্গার লাইক প্রজেকশন কি করবে, একটা মুভমেন্ট সৃষ্টি করবে, এইভাবে মুভমেন্ট, ইনার মুভমেন্ট, এইভাবে টানছি, টানার ফলে একটা স্রোত সৃষ্টি হচ্ছে, এর মাধ্যমে চলে আসবে কোথায়, ইনফান্ডিবুলামে। এবারে স্যার অ্যাম্পুলাতে কি করে যাবে, এবারে তোমরা জানো সিলিয়ারি এপিথেলিয়াম দেখা যায় এই শুক্রনালী আর ডিম্বনালীতে, তাহলে সিলিয়া গুলো কি হবে, এবারে সিলিয়া গুলো কিভাবে মুভমেন্ট করবে, সিলিয়া গুলো এইভাবে মুভমেন্ট করবে, এইভাবে মুভমেন্ট করলে একটা হালকা কি হবে, একটা স্রোত সৃষ্টি হবে, তার মাধ্যমে চলে আসবে কি সেকেন্ডারি উসাইড এখানে। এইবারে তোমাদের ভাষায় বলি, তাহলে পড়ার ভাষায়, তাহলে আবারও বলছি, মেনস্ট্রুয়াল সাইকেলের 14 দিনের মাথায় পরিণত ডিম্বথলি থেকে সেকেন্ডারি উসাইডটি নির্গত হয়ে উদর গহ্বরে আসে। ডিম্বনালীর মুক্ত প্রান্তে উপস্থিত ইনফান্ডিবিউলামের ফিমরিগুলি এবং ডিম্বনালীর মধ্যে উপস্থিত সিলিয়ার মুভমেন্টের মাধ্যমে সেকেন্ডারি উসাইডটি কোথায় এলো, অ্যাম্পুলাতে এলো। ক্লিয়ার? এটা একটা হয়ে গেল। সেকেন্ড বলছে কি, স্পামের স্থানান্তর, স্পাম কি করে আসবে, তো কপুলেশনের মাধ্যমে ভ্যাজাইনাতে, এটা হচ্ছে ভ্যাজিনা বা যোনি, ভ্যাজাইনাতে কি হয়, স্পামটা ডিপোজিট হয় বা নিক্ষেপণ ঘটে। কোথায় হলো, স্পামটা ভ্যাজাইনাতে ডিপোজিট হয় বা নিক্ষেপণ ঘটে বা পড়ে। এই ঘটনাকে বলছি আমরা কি, ইনসেমিনেশন। ইনসেমিনেশন কি ধরে, সিমেন্টটা, আবারও বলছি শোনো, কি বলছি, যে যৌন মিলনের মাধ্যমে বা কপুলেশনের মাধ্যমে কি হচ্ছে, মেলের সিমেন্টটা ফিমেলের রিপ্রোডাক্টিভ ট্র্যাকে বা ভ্যাজাইনাতে ডিপোজিট হলো বা পড়লো, এই ঘটনাকে বলছি ইনসেমিনেশন, মানে সিমেন্টটা পড়েছে, ইনসেমিনেশন। এবারে প্রশ্ন, এটা কত সিমেন্ট পড়ে, বলছে পার ইজেকশনে 200 মিলিয়ন স্পাম পার ইজেকশনে মানে প্রতিবারই নিক্ষেপণে 200 মিলিয়ন স্পাম ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে পড়ে, মানে ভ্যাজাইনাতে পড়ে। হয়েছে? তাহলে যৌন মিলনের মাধ্যমে পার ইজেকশনে 200 মিলিয়ন স্পাম ফিমেলের ভ্যাজাইনা বা যোনিপথে নিক্ষিপ্ত হয়, যাকে আমরা বলি কি ইনসেমিনেশন, সিমেন্টটা নিক্ষিপ্ত হলো। ক্লিয়ার? এইবারে বলছে কি, যে এই যে স্পামটা বা সিমেন্ট সহ স্পাম এইখানে আছে, তার মধ্যে এটা যাবে কি করে অ্যাম্পুলা পর্যন্ত, বলছে বিভিন্ন শর্ত সহায়তায় এই স্পাম গুলো অ্যাম্পুলাতে পৌঁছাতে সাহায্য করে। তার মধ্যে নরমাল স্পাম গুলো ফ্ল্যাজেলার মুভমেন্ট করে, কারণ স্পামের কি আছে, টেল পার্ট আছে, টেল পার্ট মুভমেন্ট করবে এটিপির সাহায্যে, তোমরা জানো এটিপি এজ আছে টেলে, সে কি করবে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করছে, টেলে এটিপি এজ আছে, সে এটিপি কে ভেঙে কি করবে মুভমেন্ট করতে করতে সে যেতে শুরু করবে অ্যাম্পুলার দিকে। এবার তুমি বলতে পারো কেন স্যার অ্যাম্পুলার দিকে যাবে, কারণ তুমি পরে পড়বে যে এই সেকেন্ডারি উসাইডের জোনা পেলুসিডা লেয়ারে স্পাম মাইনিং রিসেপ্টর থাকে, ওই কেমো অ্যাট্রাকশনের প্রভাবে এটি চলে যাচ্ছে কোথায়, অ্যাম্পুলার দিকে। হয়েছে? যেহেতু সেকেন্ডারি উসাইডটা রিলিজ হয়ে যাচ্ছে, হয়েছে না হয়নি? ব্যাস, তাহলে আমরা বলছি কি এই যে স্পামের মুভমেন্ট কতগুলো শর্তের প্রভাবে স্পামটা মুভ করতে পারে, এই শর্তগুলো কি কি বুঝতে পেরেছো, যে সেভারাল ফ্যাক্টর হুইচ ইনফ্লুয়েন্স দি স্পাম মোটিলিটি টুয়ার্ডস দি অ্যাম্পুলার দিকে স্পামের যে যাতায়াত, এটা কিছু শর্ত, কিছু হরমোন, এগুলো সাহায্য করে।
সেগুলো কি কি, এগুলো লাগবে না তোমার সিলেবাসে, কিন্তু একটু জেনে রাখা ভালো। একটু করে বলে দিই নাকি? তাহলে তোমরা মোটামুটি জেনে নিলে যে স্পামটা যৌন মিলনের সময় স্পাম সহ সিমেন্ট, মানে সিমেন্ট সহ স্পামটা ডিপোজিট হলো ভ্যাজাইনাতে, নরমাল স্পাম ফ্ল্যাজেলার মুভমেন্টের মাধ্যমে কোথায় চলে আসে? অ্যাম্পুলাতে চলে আসে। কারণ সেকেন্ডারি উসাইডের জোনা পেলুসিডা স্পাম বাইন্ডিং রিসেপ্টর থাকে, ওই আকর্ষণ বলের প্রভাবে বা এটা একটা কেমো অ্যাট্রাকশন, হ্যাঁ, এর প্রভাবে চলে আসে। হয়েছে? এইবারে আমাদের প্রশ্ন যে স্যার কোন কোন শর্তগুলো এই স্পামটাকে ইজিলি অ্যাম্পুলাতে আসতে সাহায্য করে, সেই শর্তগুলো আমরা পড়বো। হয়েছে? কি শর্তগুলো? 1 নম্বর চলে আসি, ফার্স্ট শর্ত দেখো, প্রথম শর্ত হচ্ছে সার্ভাইকাল সিক্রেশন বা সার্ভিক্যাল সিক্রেশন। সার্ভিক্যাল সিক্রেশন মানে কি? দেখো, সার্ভিক্যাল সিক্রেশন মানে জরায়ুর এই সার্ভিক্স থেকে একটা তরল খরিত হয়, বুঝতে পারছো? বলছে এই যে ওভুলেশনের সময় ইস্ট্রোজেন প্রজেস্টেরনের প্রভাবে, তোমরা মেনস্ট্রুয়াল সাইকেলের গ্রাফ পড়েছো, ওভুলেশনের জাস্ট পরে কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেলটা উঠতে শুরু করে। পড়েছো না পড়নি? পড়েছো। দেখো 14 দিনে ওভুলেশন, সেই গ্রাফটা যদি মনে আছে বুঝতে পারবে যে 19তম দিনে কিন্তু সর্বোচ্চ বৃদ্ধি হয় প্রজেস্টেরন, সর্বোচ্চ, আর ইস্ট্রোজেন তুলনামূলক মোটামুটি বৃদ্ধি। তো প্রশ্ন বলছে ওভুলেশনের পরে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের প্রভাবে সার্ভিক্যাল তরলটা কি হয়? পাতলা হয়, থিন এন্ড ওয়াটারি। এই পাতলা হওয়ার জন্য কি হয়? স্পামটা খুব ইজিলি যেতে পারে। ভালো করে ভাবো, একটা পিঁপড়ে মধু আর জলের মধ্য দিয়ে যাবে, কোনটা ইজিলি যাবে? জলের মধ্য দিয়ে, কারণ জলটার কি হচ্ছে, মধুর থেকে জলের ভিসকোসিটি অনেক কম, সান্দ্রতা। সান্দ্রতা মানে পোরোসিটি অফ এ লিকুইড। একটা লিকুইডে কতটা পোরোসিটি আছে যার মধ্যে দিয়ে একটা মলিকুল যেতে পারবে, বুঝা গেছে না যায়নি? তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কি, সার্ভিক্যাল সিক্রেশন। বলছে আফটার দি ওভুলেশন with the help of estrogen and progesterone the cervical secretion are thin and watery, যেটা which favor the sperm movement towards the ampulla। একটু বলে দিই যে বলছে যে ওভুলেশনের পর ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেশি থাকে, এর প্রভাবে এই যে সার্ভাইকাল সিক্রেশন মানে সার্ভিক্স, জরায়ু কণ্ঠ, তার যে তরলটা খরিত, ওখানে তো গ্ল্যান্ড আছে, তুমি জানো তো, এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড, এই তরলটা কি হয়? পাতলা হয়। পাতলা হওয়ার জন্য স্পাম গুলো ইজিলি যেতে পারে। নাহলে কিন্তু সার্ভাইকাল, নরমালি সার্ভিক্যাল সিক্রেশন কিন্তু কি হয় জানো, একটা চটচটে ভাব থাকে। যখনই এখানে ওভুলেশন হচ্ছে তারপরে তো ইস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেল বাড়বে, প্রজেস্টেরনটা সর্বোচ্চ লেভেলে আস্তে আস্তে বাড়বে। সেই জন্য এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের প্রভাবে সার্ভিক্যাল সিক্রেশনটা কি হয় বলো? সার্ভিক্যাল সিক্রেশন থিন এন্ড ওয়াটারি, পাতলা এবং জলীয় হয়, যার প্রভাবে স্পামটা ইজিলি যেতে পারে। তাহলে ফার্স্ট পয়েন্ট, স্পামের যে তাড়াতাড়ি যাওয়াটা, একটা পয়েন্ট হচ্ছে কি, সার্ভিক্যাল সিক্রেশন। বোঝা গেছে না যায়নি? হয়েছে? তুমি বলবে স্যার অন্য সময় যদি ধরো কপুলেশন হলো, তাহলে কিন্তু এত ইজিলি যেতে পারবে না। যদি এর পরে এই সময় কপুলেশন হয়, মানে ওভুলেশনের পর, তাহলে ইজিলি আরো যেতে পারবে, কারণ ইস্ট্রোজেন প্রজেস্টেরন তখন লেভেল বেশি থাকে। হয়েছে না হয়নি? ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড হচ্ছে পিএইচ মিডিয়াম। একটু পিএইচ মিডিয়াম, পিএইচ মিডিয়াম কি ভালো করে শুনবে। বলছে ইন জেনারেলি অ্যালকালাইন পিএইচ মানে ক্ষারীয় পিএইচ ইনফ্লুয়েন্স দি স্পাম মোটিলিটি, মানে ক্ষারীয় পিএইচ কি করে? স্পামের চলাচলের গতিকে বাড়ায়। ভালো করে বোঝার চেষ্টা করো যে এই যে সার্ভাইকাল সিক্রেশনটা বা এই যে ভ্যাজাইনার মধ্যে পিএইচটা, নরমালি ভ্যাজাইনাল পিএইচ কি হয় জানো? অ্যাসিডিক। ভালো করে শুনবে, ভ্যাজাইনাল পিএইচটা কি হয়? অ্যাসিডিক হয়। কিন্তু স্পাম ক্ষারীয় পিএইচ বা প্রশম পিএইচে একটু যাতায়াতটা স্পিড বাড়ে। স্পামের যে চলাচলের স্পিডটা ক্ষারীয় বা প্রশম পিএইচে সব থেকে বেশি হয়, কিন্তু দেখা গেছে যার মধ্য দিয়ে যাবে তার পিএইচ অ্যাসিডিক। হয়েছে? বলছে যখনই স্পাম এন্ট্রি ঘটে, সার্ভাইকাল সিক্রেশন আস্তে আস্তে বাড়ে। হ্যাঁ, ফলে সার্ভাইকাল সিক্রেশন কি হবে? স্পাম এন্ট্রির পর কি হচ্ছে? পাতলা হচ্ছে, জলীয় হচ্ছে, ফলে কি হবে? তার পিএইচটা কি হয়ে যাচ্ছে?
ক্ষারীয় হচ্ছে। আরো লজিক দেখো, স্পাম যখন এন্ট্রি হচ্ছে তার সাথে তো শুধু তো স্পাম হচ্ছে না, ক্ষারীয় প্রকৃতির সিমেন্ট, সিমেন্টের পিএইচ 7 ক্ষারীয় প্রকৃতির সিমেন্ট যখন এখানে পড়ছে তখনই ওকে নিউট্রালাইজ করে দিচ্ছে। আবারও বলছি দেখো, ইন জেনারেলি ভ্যাজাইনাল পিএইচ হচ্ছে কি অ্যাসিডিক, কিন্তু স্পাম সব সময় ক্ষারীয় পিএইচ বা নিউট্রাল পিএইচে স্পাম চলাচলের গতি বাড়ে। যখনই সিমেন্টটা ভ্যাজাইনাতে পড়ে তখন কি হয়, ভ্যাজাইনার অ্যাসিডিক পিএইচটা কি হবে, প্রশমিত হবে। প্রশমিত হলে স্পাম ইজিলি যেতে পারে, হয়ে যায়, হ্যাঁ কি না। 3 নম্বর হরমোন। 3 নম্বর কি, হরমোন। হরমোন কি, ফার্স্ট ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি করে তুমি তো জানো, ইস্ট্রোজেন কি করে, সার্ভাইকাল সিক্রেশনকে কি করে, জলীয় করে। জলীয় করলে ইজিলি যেতে পারবে। প্রোজেস্টেরন সেম, সার্ভাইকাল সিক্রেশনকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি করে, জলীয় করে, জলীয় পাতলা করে, ফলে কি হবে, স্পামটা ইজিলি যেতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ সেই হরমোনের নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, বুঝতে পেরেছ। একটা বলে দিই, অক্সিটোসিনটা বলে দিই। অক্সিটোসিন, অক্সিটোসিন হরমোনটা কি করে, ভালো করে শুনবে। যখনই স্পাম এন্ট্রি ঘটে তখন ফিমেলের পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ হয়ে চলে আসে। অক্সিটোসিনের রিসেপ্টর থাকে আমাদের মেয়েদের জরায়ুতে, অক্সিটোসিনের গ্রাহক থাকে, তোমরা জানো এটা ফান্ডাল প্রেসার দেয়, কিন্তু এখানে ফান্ডাল প্রেসার দেবে না। অক্সিটোসিন কি করে দেখো, অক্সিটোসিনটা কি করছে, এইভাবে ভাবো, জরায়ুটা উপরে এই গঠনটা আছে। অক্সিটোসিন কি করে, জরায়ুর ঊর্ধ্বমুখী সংকোচন করে, মানে এই ছোট হয়ে যাচ্ছে, মানে এরকম ছিল, মানে এই বরাবর, একে বলি প্রোপালসিভ মুভমেন্ট। জরায়ু ঊর্ধ্বমুখী সংকোচন করলে কি হবে বলো, তরল সহ সিমেন্ট কি হবে, উপরের দিকে যাবে, হয়েছে। এটা করে অক্সিটোসিন, হয়েছে। আর একটা হরমোন আছে তার নাম প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন বলছি এটা আবার কোথা থেকে খরিদ হয়, তুমি জানো যে সিমেন্টটা যেটা আছে, হ্যাঁ, সিমেন্টটা কোন যে তরল থাকে বেশি, সেমিনাল ভেসিকল, তার সাথে তো প্রোস্টেট গ্ল্যান্ডও আছে, 30% তরল থাকে। প্রোস্টেট গ্ল্যান্ড থেকে সিমেন্টের মধ্যে প্রোস্টেট গ্ল্যান্ডের তরল থাকে 30%, তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে তো প্রোস্টাগ্ল্যান্ডিন করিতে হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন জরায়ু সংকোচন করে, জরায়ু সংকোচন করলে স্পামটা কি হবে, উপরের দিকে যাবে, হয়েছে। এইগুলো হচ্ছে ভালো করে শুনবে, এইগুলো হচ্ছে শর্ত যে স্পামটা কত ইজিলি ওভামের দিকে যাবে বা অ্যাম্পুলাতে যাবে, সেটা এই শর্তের উপর ডিপেন্ড করছে। এটা তোমাদের ততটা সিলেবাসে নেই, হালকা শর্ট প্রশ্ন আসতে হয়েছে। আমাদের যেটা পড়লাম তাহলে যে স্পাম ওভামের স্থানান্তর, সেকেন্ডারি উসাইড আর স্পামের কোথায় স্থানান্তর হলো, হয়েছে, ক্লিয়ার হয়েছে, অ্যাম্পুলাতে, না আবার বলবো, হয়েছে। আচ্ছা, তাহলে ফার্স্ট পয়েন্ট গেল কি, যে গ্যামেটের স্থানান্তর, দুটো গ্যামেট, ভিন্ন প্রকার গ্যামেট অ্যাম্পুলাতে এলো। আচ্ছা, এইবারে আমরা যেটা পড়বো সেকেন্ড পয়েন্ট, স্পাম ক্যাপাসিটেশন। কি পড়বো, স্পাম ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন মানে কি, যে দি এবিলিটি অফ স্পাম টু ফার্টিলাইজড ওভা, মানে একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার যোগ্যতাকে বলছি ক্যাপাসিটেশন। মন দিয়ে শুনবে, একটা শুক্রাণু কি ডিম্বাণুকে নিষিক্ত করার যোগ্যতাকে বলছি কি ক্যাপাসিটেশন, হয়েছে। এবারে প্রশ্ন, যে কিভাবে একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার যোগ্য হবে, অযোগ্য শুক্রাণু যোগ্য হয়ে উঠবে, বলছে এখানে দুটো ঘটনার সম্মুখীন হয়। কি দুটো ঘটনা, তোমাদের সিলেবাসে যেরকম আছে মোটামুটি করে দিয়ে দিচ্ছি, হয়েছে, তার থেকে বেশি যাচ্ছি না। তাহলে দুটো ঘটনার সম্মুখীন, কি দুটো ঘটনা, ভালো করে শুনবে। একটা স্পাম যখন মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে থাকে তখন তার উপর, আগেও বলেছি, তার অ্যাক্রোজোমাল ক্যাপের উপর গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরলের হাড় কভারিং থাকে, একটা শক্ত লেয়ার থাকে। তোমরা জানো অ্যাক্রোজোমাল ক্যাপের নিষেকে সাহায্যকারী বিভিন্ন এনজাইম গুলো থাকে, হাইলুরনিডেজ, অ্যাক্টোসিন, জোনালাইসিন, অ্যাক্টোসিন আর হচ্ছে নিউরামিনিডেজ, হ্যাঁ, ফার্টিলিন, এগুলো থাকে। তো প্রশ্ন হচ্ছে কি, যে এই এনজাইম গুলো যদি এখানে থাকে, এই এনজাইম গুলো রিলিজ হবে না যত সময় পর্যন্ত এই হাড় কভারিংটা আছে। এই স্পামটা যখন
ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে প্রবেশ করবে তখন এর কভারিংটা গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরলের কভারিংটা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যাবে, ফলে দ্রবীভূত হতে শুরু করবে, ফলে কি হবে নিষেকে সাহায্যকারী এনজাইম গুলো আস্তে আস্তে রিলিজের উপক্রম হবে, হ্যাঁ কিনা? নিষেকে সাহায্যকারী এনজাইম গুলো আস্তে আস্তে রিলিজের উপক্রম হবে। স্পামটা যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে প্রবেশ করছে তখন কি হচ্ছে, তার গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরলের লেয়ারটা আস্তে 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 ডিজলভ হচ্ছে, দ্রবীভূত হতে হতে কি হবে নিষেকে সাহায্যকারী এনজাইম গুলো পরবর্তীকালে তাহলে কি হবে রিলিজ হবে, হয়েছে। এটা একটা গেল, তাহলে হয়েছে। তাহলে প্রথম ক্যাপাসিটেশনের প্রথম পয়েন্ট কি, অ্যাক্টোজোমাল ক্যাপে উপর শক্ত কোলেস্টেরল এর লেয়ার দ্রবীভূত হওয়া, গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরলের লেয়ার দ্রবীভূত হওয়া, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, একটা স্পার্ম যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে প্রবেশ করবে তখন ক্যালসিয়াম আয়ন কি হবে স্পার্মের হেডের মধ্যে প্রবেশ করবে, ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়ামের প্রভাবে কি হবে স্পার্মের চলন ক্ষমতা বৃদ্ধি পাবে। ক্যালসিয়াম আয়নটা এখানে আছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে ক্যালসিয়াম আছে, সি অর্চিন হইলে সে সমুদ্র থেকে পেয়ে যাবে, হয়েছে। আর এদের ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়াম আয়ন কি করে, এখানে অনেক পদ্ধতি আছে বুঝতে পারছো, এগুলো তোমাদের লাগবে না, নাহলে বলে দিতাম। হ্যাঁ, IP3 ড্যাগ পাথওয়েতে মানে তোমার যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কিভাবে করছে সেখান থেকে ক্যালসিয়াম রিলিজ হবে, সেই ক্যালসিয়াম সেখানে আসবে, সে এখন লাগবে না তোমাদের। তাহলে ক্যালসিয়াম আয়ন কি করছে, কি বলছি, এই ক্যালসিয়াম আয়নটা কি হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক থেকে ক্যালসিয়াম আয়নটা কোথায় ঢুকবে, স্পার্ম হেডে ঢুকবে। আর ক্যালসিয়ামের প্রভাবে কি হবে, কি হবে শুক্রাণুটা চলন বৃদ্ধি পাবে, হয়ে যায়। এই ক্যালসিয়াম এটিপিএইচ কে অ্যাক্টিভ করে, ক্যালসিয়াম আয়ন এটিপিএইচ কে অ্যাক্টিভ করে, তেলে যে এটিপিএইচ এনজাইম আছে তাকে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ হলে কি হবে এবারে সে এটিপি কে ভাঙবে, ভাঙলে ইজিলি স্পার্মটা মুভ করবে, বোঝা গেছে ক্যালসিয়ামটা কি প্রসেসিং করছে, এত লাগবে না তোমাদের। এই ক্যালসিয়াম আয়ন যখনই ঢুকে যাচ্ছে তখনই কি হচ্ছে ঘুমিয়ে থাকা এটিপিএইচ জেগে উঠছে, সে এটিপি কে ভাঙছে, এটিপি ভাঙা মানে কি হবে তেলের মুভমেন্ট হবে, মুভ হলে কি হবে ইজিলি যেতে পারবে, আচ্ছা। এই দুটো হচ্ছে কি যে ক্যাপাসিটেশন, ক্যাপাসিটেশন মানে একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার যোগ্যতাকে বলছি ক্যাপাসিটেশন। প্রথম যোগ্যতা হচ্ছে কি, যখনই ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে আসে তার যে গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরলের যে লেয়ারটা অ্যাক্টোজোমাল ক্যাপকে ঘিরে আছে সেটা আস্তে আস্তে দ্রবীভূত হতে থাকে। আর একটা কি হয় ক্যালসিয়াম আয়ন এন্টার হয় তার মাথার মধ্যে, অর্থাৎ তোমার স্পার্ম হেডের মধ্যে ক্যালসিয়াম আয়ন এটিপিএইচ কে অ্যাক্টিভ করে, ফলে কি হয় স্পার্মের চলাচল ক্ষমতাটা বাড়ে, বা ইমোটাইল স্পার্ম বিকাম মোটাইল, মানে চলনে অক্ষম স্পার্মটা কি হবে আস্তে 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 চলতে শুরু করবে, হয়েছে। নেক্সট, তাহলে এটা গেল কি স্পার্ম ক্যাপাসিটেশন। সেকেন্ড আমরা আসবো কি ফিউশন অফ ওভাম এন্ড স্পার্ম, কি হচ্ছে তাহলে শুক্রাণু ডিম্বাণুর মিলন। এখনো কিন্তু আমরা ওভাম পাইনি, আসবো সেকেন্ডারি ওসাইট ফর্মে আছে এখনো। ফিউশন অফ ওভাম এন্ড স্পার্ম হয়েছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করব, কি প্রথম পড়ব কি না অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন, কি অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন, অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন সেকেন্ড পড়ব, পরে আমরা আসছি, আচ্ছা আস্তে আস্তে আসছি অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। তাহলে প্রথম হচ্ছে কেন এই রিঅ্যাকশনের নাম এই যে ফিউশন অফ স্পার্ম এন্ড ওভাম, তার আগেই বলে দিচ্ছি অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন কেন আসছে। তাহলে তুমি ভাবো যে অ্যাক্রোজোমাল ক্যাপ থেকে এনজাইম গুলো রিলিজ হলো, সেই এনজাইম গুলো সেকেন্ডারি উসাইড, এটা এক সাইডে গেছি, সেকেন্ডারি উসাইডের এটা একটা গঠন, একটা সেকেন্ডারি উসাইডের বাইরে থাকে কি একাধিক লেয়ারে থাকে কি করোনা রেডিয়াটা, গ্রানুলোসা কোষ গুলো একাধিক লেয়ারে সাজানো থাকে যাকে আমরা বলি কি করোনা রেডিয়াটা, বুঝছে, হুইচ মেড আপ হাইলুরনিক অ্যাসিড, যেটা হাইলুরনিক অ্যাসিড দ্বারা তৈরি হয়। তারপরে রয়েছে ভেতরের দিকে জোনা পেলুসিডা, যেটা গঠিত হয় জেডপি প্রোটিন দ্বারা, তোমাদেরকে বলেছিলাম জেডপি 1 2 3 4 5, ম্যামালস এর ক্ষেত্রে জেডপি3 সবথেকে বেশি থাকে এই জোনা পেলুসিডা, হয়েছে। আচ্ছা, এর পরে রয়েছে একটা লেয়ার তার নাম ভাইটালাইন মেমব্রেন, হয়েছে।
এই ভাইটালাইন মেমব্রেন জোনা পেলুসিডার মাঝে একটা ফাঁকা রয়েছে, দেখো গ্যাপ, পেরিভাইটালাইন স্পেস বা পেরিভাইটালাইন স্থান। তাহলে একদম বাইরে রয়েছে কে? করোনা রেডিয়াটা লেয়ার, একাধিক স্তরে রয়েছে গ্রানুলোসা কোষগুলো থেকে তৈরি করছে করোনা রেডিয়াটা লেয়ার। তার ভেতরে রয়েছে কে? জোনা পেলুসিডা, যেটা জেডপি প্রোটিন দ্বারা গঠিত। আর বলেছিলাম তার ভেতরে রয়েছে কি? ভাইটালাইন মেমব্রেন। এই ভাইটালাইন মেমব্রেন আর জোনা পেলুসিডার মাঝে গ্যাপকে বলছি পেরিভাইটালাইন স্পেস। তাহলে ভাবো যে একটা সেকেন্ডারি উসাইডের তিনটা লেয়ার আছে, বাইরে করোনা রেডিয়াটা, জোনা পেলুসিডা আর কি ভাইটালাইন মেমব্রেন হয়েছে। এবারে বলছি যে স্যার অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে কিছু এনজাইম থাকে স্যার, কি এনজাইম? একটা হচ্ছে হায়ালুরনিডেজ, সেকেন্ড হচ্ছে জোনালাইসিন, যার আর এক নাম অ্যাক্রোসিন। থার্ড হচ্ছে নিউরামিনিডেজ, ফোর্থ হচ্ছে ফার্টিলিন। তো মন দিয়ে শুনবে, অ্যাক্রোজোমাল ক্যাপটি দ্রবীভূত হলে নিষেকে সাহায্যকারী এনজাইমগুলো রিলিজ হয়। হায়ালুরনিডেজের ক্রিয়ার ফলে স্পার্মটি হায়ালুরনিক অ্যাসিডের লেয়ারকে ভেদ করে, অর্থাৎ করোনা রেডিয়াটাকে ভেদ করে। কারণ করোনা রেডিয়াটা হায়ালুরনিক অ্যাসিড লেয়ার, হায়ালুরনিক অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে হায়ালুরনিডেজের প্রভাবে স্পার্মটা করোনা রেডিয়াটা লেয়ারকে ভেদ করে জোনা পেলুসিডার পাশাপাশি চলে আসে। এরপর জোনালাইসিন এবং নিউরামিনিডেজের প্রভাবে স্পার্মটি জোনা পেলুসিডাকে ভেদ করে। জোনা পেলুসিডা লাইসিস হয়েছে। তাহলে জোনা পেলুসিডাকে লাইসিস করছে বা ভেদ করছে বা ডিজলভ করছে কার সাহায্যে? উইথ দি হেল্প অফ জোনালাইসিন এন্ড নিউরামিনিডেজ। হয়েছে দি জোনা পেলুসিডা লেয়ার আর ডিজলিউসড বা ডিজলভ। তখন স্পার্মটা কোথায় চলে আসছে? ভাইটালাইন মেমব্রেনের বাইরে বা পেরিভাইটালাইন স্পেসের মধ্যে চলে আসছে স্পার্ম নিউক্লিয়াসটি। এরপর ফার্টিলিনের প্রভাবে কি করে? স্পার্মটা ভাইটালাইন মেমব্রেনকে ভেদ করে সেকেন্ডারি উসাইডের সাইটোপ্লাজমে চলে আসে। ভালো করে মন দিয়ে শোনো, একেই বলছি আমরা কি কর্টিক্যাল রিঅ্যাকশন, অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। Why this type of reaction is called acrosomal reaction? Because different enzymes which are situated within the acrosomal cap which are involved in this type of reaction, that is why it is called acrosomal reaction. আমার প্রশ্ন কি কেন acrosomal reaction বলছি? কারণ অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে যে এনজাইমগুলো রয়েছে সেই এনজাইমগুলো সেকেন্ডারি উসাইডের বিভিন্ন লেয়ারকে ভেদ করছে, এই জন্য এই রিঅ্যাকশনের নাম অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। অ্যাক্রোজোম থেকে নির্গত এনজাইমগুলো সেকেন্ডারি উসাইডের বিভিন্ন লেয়ারকে ভেদ করে ফার্টিলাইজেশনে সাহায্য করছে, এই জন্য এই রিঅ্যাকশনের নাম অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। হয়েছে না হয়নি? সেটা কে কে কাজ করছে? হায়ালুরনিডেজ, যার প্রভাবে করোনা রেডিয়াটা লেয়ার ভেদ হয়েছে। যেহেতু এটা কি দ্বারা গঠিত? হায়ালুরনিক অ্যাসিড দ্বারা গঠিত, সেজন্য হায়ালুরনিক অ্যাসিডকে ভেদ করে হায়ালুরনিডেজ। হয়েছে না হয়নি? বোঝা যায়? তো প্রশ্ন হচ্ছে এরপর জোনালাইসিন আর নিউরামিনিডেজের প্রভাবে জোনা পেলুসিডা ভেদ হলো, তারপর ফার্টিলিনের প্রভাবে ভাইটালাইন মেমব্রেন ভেদ হলো। হয়েছে, হয়ে স্পার্ম, একটা স্পার্ম প্রবেশ করে যাবে কোথায়? সেকেন্ডারি উসাইডের সাইটোপ্লাজমে। হয়েছে? এবার মন দিয়ে শুনবি, সেকেন্ডারি উসাইডের সাইটোপ্লাজমে একটা স্পার্ম এন্ট্রির পর সেকেন্ডারি উসাইডের সেকেন্ড মিওটিক ডিভিশন শুরু হয়। ফলে কি হয়? ওভাম তৈরি হয় বা ডিম্বাণু তৈরি হয়। তোমরা পড়েছিলে সেকেন্ড মিওটিক ডিভিশন, সেকেন্ডারি উসাইড কি করে? একটা ওভাম তৈরি করে আর একটা পোলার বডি তৈরি করে, যেখানে কোনো ইয়ক থাকে না।
উভয়ের মধ্যে ইয়ক থাকে। তার লজিক বলে দিয়েছি, কেন উভয়ের মধ্যে ইয়ক থাকবে বলে দিয়েছি। আচ্ছা, এইবারে কারণ বাদ দাও, তো বলবো না, হয়েছে। এইবারে চলে আসছে কি আমরা এই অবধি হয়েছে। স্পার্ম এন্ট্রির পর সেকেন্ড মিওটিক ডিভিশন শুরু, সেকেন্ডারি ওসাইট দিয়ে বিভাজিত হয়ে কি তৈরি হলো, ওভাম তৈরি হলো, হয়েছে। এই ওভামের সঙ্গে স্পার্মের নিউক্লিয়াসের ফিউশন হয়, যাকে আমরা বলি কি শুক্রাণু ডিম্বাণুর মিলন, হয়েছে। তাহলে এইবারে আমরা আসবো যে স্যার সব ঠিক আছে, ফার্টিলাইজেশন প্রাইসেস, কিন্তু স্যার আমাদের ক্ষেত্রে একটা ওভাম একটা স্পার্ম দ্বারা ফার্টিলাইজড হয়, যাকে আমরা বলি মনোস্পার্মিং। A single ovum which are fertilized by single sperm, that is called monospermy. একটা ওভাম একটা স্পার্ম দ্বারা ফার্টিলাইজড হলে মনোস্পার্মি। কোন ক্ষেত্রে প্রজাতির ক্ষেত্রে একটা ওভাম একাধিক স্পার্ম দ্বারা নিষিক্ত হতে পারে, তাকে বলি আমরা কি পলিস্পার্মিং। তো ম্যামালসের ক্ষেত্রে আমাদের যেটা হিউম্যান ফার্টিলাইজেশন দেওয়া আছে হিউম্যান ফিজিওলজিতে, এখানে বলা আছে কি যে কোনোভাবে যদি দুটো স্পার্ম এন্ট্রি ঘটে তাহলে ওভামটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেকেন্ডারি ওসাইট টোটালটাই নষ্ট হয়ে যায়। তাহলে এবারে প্রশ্ন তোমাকে বুঝতে হবে যে পলিস্পার্মি প্রিভেন্ট করতে হবে বা পলিস্পার্মিতে বাধা দিতে হবে, যাতে একাধিক স্পার্ম একটা সেকেন্ডারি ওসাইটের মধ্যে না ঢুকতে পারে, সেটাকে বাধা দিতে হবে। বোঝা গেছে না যায়নি? যে আমরা যারা ফার্টিলাইজেশন করছি সে হচ্ছে মনোস্পার্মি, একটা স্পার্ম একটা ওভাম দ্বারা নিষিক্ত হয়, একটা ওভাম একটা স্পার্ম দ্বারা নিষিক্ত হয়। একাধিক স্পার্ম ঢুকে গেলে সেকেন্ডারি ওসাইট সহ ওভামটি নষ্ট হয়ে যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে? নেক্সট পয়েন্ট, ফার্টিলাইজেশন তো হয়ে গেল, কিন্তু কি করতে হবে? পলিস্পার্মি প্রিভেনশন বা পলিস্পার্মিতে বাধা, হ্যাঁ কিনা? তাহলে পরের পয়েন্ট হবে পলিস্পার্মিতে বাধা। হয়েছে? হয়েছে না হয়নি? দেখো মন দিয়ে শোনো, এখানে দেখো এই অবধি আমরা অ্যাক্টোজোমাল রিঅ্যাকশন দেখে নিয়েছি, এখানে হয়েছে, হয়ে গেছে প্রায় শেষের দিকে। পলিস্পার্মি বাধা দেখো, মন দিয়ে শুনবে। একটু আগে দেখে নাও, এইটাকে আমরা একটু এইভাবে এঁকেছি কি, এইটা হচ্ছে জোনা পেলুসিডা লেয়ার, এটা জোনা পেলুসিডা রিসেপ্টর, যার প্রভাবে স্পার্ম গুলো ছুটে আসে, হয়েছে। এইটা হচ্ছে ভাইটালাইন মেমব্রেন, এটা হয়েছে। আর এইটা হচ্ছে গ্যাপটা হচ্ছে পেরিভাইটালাইন স্পেস, ক্লিয়ার? এইবারে আর এটা হচ্ছে কি সেকেন্ডারি ইউসাইডের সাইটোপ্লাজম, হয়েছে না হয়নি? সেকেন্ডারি ইউসাইডের সাইটোপ্লাজম। এবার প্রশ্ন মন দিয়ে শুনবে, এই এখানেও তুমি দেখতে পারো এই যে কর্টিক্যাল গ্রানিউল গুলো যেগুলো ভাইটালাইন মেমব্রেনের গায়ে অবস্থান করে, একটা দানা যাকে আমরা কর্টিক্যাল গ্রানিউল বলি, সেটা কোথায় অবস্থান করে? এগের সাইটোপ্লাজমে, কিন্তু সেকেন্ডারি ওসাইটের সাইটোপ্লাজমে কার গায়ে? ভাইটালাইন পর্দার গায়ে থাকে কি কর্টিক্যাল দানা থাকে। যখনই একটা স্পার্ম প্রবেশ করে যাবে তখন সেকেন্ডারি ওসাইটের মধ্যে ক্যালসিয়াম আয়ন ঢুকে যাবে, বোঝা গেছে না যায়নি? ইন জেনারেলি এটা আমরা দেখেছি, যখনই একটা স্পার্ম প্রবেশ করছে সেকেন্ডারি ওসাইটের মধ্যে কি হবে বলো? ক্যালসিয়াম আয়ন ঢুকে যাবে। এই ক্যালসিয়াম আয়নের প্রভাবে কর্টিক্যাল দানাগুলো কি হবে? মুভ করতে শুরু করবে, মুভ করতে মানে চলাচল করতে শুরু করবে, এবং কার গায়ে গিয়ে উপস্থিত হবে? ভাইটালাইন পর্দার গায়ে গিয়ে উপস্থিত হবে, এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে তাদের লিকুইড গুলোকে পেরিভাইটালাইন স্পেসে রিলিজ করবে। ওর মধ্যে যে তরলটা আছে সেই তরলটা এক্সোসাইটোসিস মানে বাইরে রিলিজ হচ্ছে, হয়েছে না হয়নি? এক্সো মানে বাইরে, সাইটো মানে সেল, তাহলে এটা সাইটোপ্লাজম থেকে বাইরে রিলিজ হচ্ছে। এক্সোসাইটোসিস পদ্ধতিতে রিলিজ হলে কি হবে? তাহলে পেরিভাইটালাইন স্পেসে কর্টিক্যাল দানাগুলোর পদার্থ, খরিত পদার্থ বেরিয়ে একটা পুরু লেয়ার তৈরি করলো, হ্যাঁ? এই পুরু লেয়ারকে ভেদ করে নেক্সট স্পার্ম গুলো আর আসতে পারবে না, হয়েছে না হয়নি? এই রিঅ্যাকশনের নাম কি? পলিস্পার্মিতেই এই রিঅ্যাকশনের নাম কর্টিক্যাল রিঅ্যাকশন, কর্টিক্যাল রিঅ্যাকশন।
আসছি cortical reaction. Why this type of reaction is called cortical reaction? Because cortical granule which are involved in this type of reaction. যে সেকেন্ডারি উসাইডের সাইটোপ্লাজমে যে কর্টিক্যাল দানাগুলো আছে সেই দানাগুলো এই রিঅ্যাকশনে অংশগ্রহণ করছে। এই দানাগুলো কি হয়েছে, যখনই একটা স্পার্ম ঢুকে গেল সেকেন্ডারি উসাইডের মধ্যে, তখনই সেকেন্ডারি উসাইডের মধ্যে ক্যালসিয়াম আয়ন এন্টার করে, ঢুকে যায়। এই ক্যালসিয়াম আয়নের প্রভাবে কি হয়, কর্টিক্যাল দানাগুলো কি হয়, চলাচল করতে করতে কোথায়, ভাইটালাইন মেমব্রেনের গায়ে গিয়ে ফিউজড হয় বা লেগে যায়, ফলে এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে তাদের ভেতরে যে তরলটা আছে সেটা পেরিভাইটালাইন স্পেসের মধ্যে রিলিজ হয়। এর ফলে একটা মোটা পর্দা সৃষ্টি হয়, পুরু পর্দা সৃষ্টি হয়, থিক মেমব্রেনের সৃষ্টি হয়, যাকে আমরা বলছি ফার্টিলাইজেশন মেমব্রেন, যাকে ভেদ করে আদার স্পার্ম গুলো ঢুকতে পারবে না। পরে আসবো, এট এ টাইম দুটো হলে হয়েছে। এরপরে তাহলে এটাকে আমরা বলছি কি, কর্টিক্যাল রিঅ্যাকশন। তাহলে এই কর্টিক্যাল রিঅ্যাকশন কি হচ্ছে, একাধিক স্পার্ম প্রবেশ করার প্রথম বাধা। হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে একটা থিপ বা চোর আমাদের চুরি করতে ঢুকবে বাড়িতে, তাহলে প্রথম বাধাটা কে পাবে, দরজা প্রথম বাধা, হ্যাঁ কি না? সেরকম ব্যাপারটা ফার্স্ট বাধা দিল কি, পলিস্পার্মি প্রিভেনশনে কর্টিক্যাল গ্রানিউল। তাহলে কর্টিক্যাল রিঅ্যাকশন হচ্ছে ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি, মানে পলিস্পার্মি বাধা দেওয়ার প্রথম ব্লক বা প্রথম বাধা দিচ্ছে পলিস্পার্মি প্রিভেনশনের এই কর্টিক্যাল রিঅ্যাকশন। তোমাকে যদি বলে যে নিম্নলিখিত কোনটি ফার্স্ট ব্লক টু পলিস্পার্মির উদাহরণ, মানে পলিস্পার্মির প্রথম বাধা, কর্টিক্যাল রিঅ্যাকশন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, লাস্ট প্রাইসেস। এরপর আরেকটা বাধা দেয়, আরেকটা বাধা হয়, কি বাধা, ভালো করে শুনবে। এই যে জোনা পেলুসিডার উপর স্পার্ম বাইন্ডিং রিসেপ্টর থাকে, দেখছো দেখছো দেখছো, যার প্রভাবে স্পার্ম গুলো ছুটে আসে। আর দেখো, যখনই কর্টিক্যাল গ্র্যানিউল গুলো বা কর্টিক্যাল গ্র্যানিউলের লিকুইডটা কোথায় চলে এলো, পেরিভাইটালাইন স্পেসে, তাহলে সে জোনা পেলুসিডারের সংস্পর্শে যাচ্ছে, একই না? সে কি করে জানো তো, জোনা পেলুসিডার যে স্পার্ম বাইন্ডিং রিসেপ্টর আছে সেই রিসেপ্টরটাকে কেটে ফেলবে বা পরিবর্তন করে দেবে। করে দিলে কি হবে বলো, করে দিলে স্পার্মের অ্যাফিনিটি সেকেন্ডারি উসাইডের প্রতি কমে যাবে। কমে গেলে কি হবে, স্পার্মের অ্যাফিনিটি কমে যাওয়া মানে স্পার্ম গুলো আর এই উদ্দেশ্যে ছুটে আসবে না, তারা কি করবে, ছোট গ্রাউন্ড বাদ দিয়ে বড় ফুটবল গ্রাউন্ডে ঘুরবে। মানে বুঝতে পারোনি? তাহলে অ্যাম্পুলা বাদ দিয়ে আস্তে আস্তে এদিক ওদিক কি হবে, র্যান্ডমলি ছড়িয়ে পড়বে। হয়েছে না হয়নি? এন্ট্রপি যাকে বলি, র্যান্ডমলি ছড়িয়ে পড়বে। হয়েছে? এই হচ্ছে ব্যাপার। একেই বলছি সেকেন্ড ব্লক টু পলিস্পার্মি। তাহলে এটাকে একটু ভালো করে বলি। তাহলে আমরা ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি বলেছি কর্টিক্যাল রিঅ্যাকশন, সেকেন্ড ব্লক টু পলিস্পার্মি বলবো কি, জোনা রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? জোনা রিঅ্যাকশন। কেন জোনা রিঅ্যাকশন বলছি দেখো ভালো করে শুনো। কর্টিক্যাল গ্রানিউল দুটো এনজাইমের সহযোগে গঠিত। কি দুটো এনজাইম? একটা গ্লাইকোসাইডেজ আর একটা কি, প্রোটিয়েজ। দুটো এনজাইম, কর্টিক্যাল গ্রানিউলের মধ্যে দুটো এনজাইম থাকে, একটা গ্লাইকোসাইডেজ একটা প্রোটিয়েজ। এ কি করে, যখনই কর্টিক্যাল গ্রানিউলটা পেরিভাইটালাইন স্পেসে প্রবেশ করে তখনই এই গ্লাইকোসাইডেজ প্রোটিয়েজটা তাহলে পেরিভাইটালাইন স্পেসে থাকবে। ওর প্রভাবে জোনা পেলুসিডার রিসেপ্টর গুলো কেটে যায় বা অল্টারেশন বা পরিবর্তন হয়ে যায়। হয়ে গেলে কি হবে, যার আকর্ষণে ছুটে আসতো তার সেই আকর্ষণটা যদি পরিবর্তন হয়ে যায়, স্পার্ম গুলো আর আসবে না। ওই জন্য বলছি কর্টিক্যাল গ্রানিউল হুইচ মেড আপ গ্লাইকোসাইডেজ এন্ড প্রোটিয়েজ, with the help of glycosidase and protease, the sperm binding receptor, that means ZP receptor, are altered or clipped. So কি হবে, another sperm affinity gradually lost, অন্যান্য স্পার্মের অ্যাফিনিটি কি হবে, ধীরে ধীরে কি হবে, কমবে, যাকে বলছি কি সেকেন্ড ব্লক টু পলিস্পার্মি। হয়েছে? এই পর্যন্ত ছিল ফার্টিলাইজেশন। কোথায় সমস্যা দেখো, নাহলে আমরা এখান থেকে একটু প্রশ্ন করবো। এবার হ্যাঁ, অঙ্কন যেটা বলেছিল এখানে কি, যে স্যার দুটো স্পার্ম যদি একসঙ্গে ঢুকে যায় কি হবে,
হ্যাঁ, এট এ টাইম দুটো স্পাম ঢোকার প্রবণতা থাকে। আমি বলেছি না যে দুটো স্পাম যদি একসঙ্গে এট এ টাইম ঢুকে যায় তখন নষ্ট হয়ে যাবে, তার ফেট কি নষ্ট হয়ে যাবে। বলো একটা স্পাম রিলিজ করছে করেনি নয়, কথাটা প্রশ্নটা বোঝার চেষ্টা করো। যদি কয়েক মিলি সেকেন্ডেরও ডিস্টার্ব থাকে, খুব কুইক প্রসেস হয়, এর অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা আমাকে যদি বলো আমি বলে দেবো, খুব কুইক সময়ের মধ্যে হয়, ওগুলো মিলি সেকেন্ড সময়। একটা ঢুকে যায়, আর সবাই তো কাছাকাছি আছে, একটা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এই কর্টিক্যাল রিঅ্যাকশন খুব অল্প সময়ের মধ্যে সংঘটিত হবে। ঢোকা মানে অন্য স্পামকে ঢুকতে দেবে। কেবলমাত্র এট এ টাইম যদি দুটো হয় তখন হতে পারে, নাহলে কোনো চান্স নেই। হয়েছে? এবার আমি প্রশ্নে আসি, কোনটা আমি এটা শেষ করে দিই আরেকবার বলে দেবো। তো প্রশ্ন হচ্ছে কি, এখানে আমরা একটু প্রশ্ন করব, বলার চেষ্টা করো। তো ফার্স্ট বলো, ফার্টিলাইজেশন সম্পন্ন হয় কোন স্থানে? অ্যাম্পুলাতে। অপশন যেটা দিতে হবে বলবে, আমি বলবো। আচ্ছা, এবারে চলে আসি, করোনা রেডিয়াটা লেয়ার যেটা সেকেন্ডারি উসাইডের বাইরে থাকে, এটি কি দ্বারা গঠিত হয়? অপশন এ হায়ালুরনিডেজ দ্বারা গঠিত হয়, অপশন বি হায়ালুরনিক অ্যাসিড দ্বারা গঠিত হয়, অপশন সি জোনালাইসিন, কোনটাই নয়, হায়ালুরনিডেজ। করোনা রেডিয়াটাকে ভেদ করতে এই অপশনের মধ্যে কোন এনজাইম সাহায্য করে? হায়ালুরনিডেজ। কেন? যেহেতু এটা হায়ালুরনিক অ্যাসিড দ্বারা গঠিত। এবার চলে আসছি, জোনা পেলুসিডাকে ভেদ করতে কোন এনজাইম সাহায্য করে? এখান থেকে জোনালাইসিন আর নিউরামিনিডেজ। এইবার আমরা চলে আসি, ভাইটালাইন মেমব্রেনকে ভেদ করতে কোন এনজাইম সাহায্য করে? এখানের মধ্যে ফার্টিলিন। আচ্ছা, একটা নরমালি এখানে বলা আছে যে কর্টিক্যাল রিঅ্যাকশনে, ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি বলা হয় কোন ধরনের রিঅ্যাকশনকে? বলা আছে অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন, কর্টিক্যাল রিঅ্যাকশন, জোনাল রিঅ্যাকশন। বলা আছে অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন, কর্টিক্যাল রিঅ্যাকশন, জোনাল রিঅ্যাকশন। কর্টিক্যাল রিঅ্যাকশনকে ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি বলি, কারণ ওখান থেকে কর্টিক্যাল গ্র্যানিউল বেরিয়ে প্রথম প্রচেষ্টা পলিস্পার্মি প্রিভেন্ট করার। এবার প্রশ্ন, সেকেন্ড ব্লক টু পলিস্পার্মি বলা হবে এর মধ্যে কোন রিঅ্যাকশন? জোনা রিঅ্যাকশন। কেন এই রিঅ্যাকশনের নাম জোনা রিঅ্যাকশন? না, জোনা পেলুসিডাল লেয়ারকে অল্টার করে দিচ্ছে বা পরিবর্তন করে দিচ্ছে, এই জন্য এর নাম জোনা রিঅ্যাকশন। সেই কর্টিক্যাল গ্র্যানুল জড়িত, দুবার তো আর কর্টিক্যাল রিঅ্যাকশন বলতে পারি না। হয়েছে? প্রথম বলছি কে সাহায্য করছে সেই অনুসারে নাম কর্টিক্যাল রিঅ্যাকশন, কাকে অল্টার করছে সেই অনুসারে জোনা রিঅ্যাকশন। হয়েছে? আচ্ছা, এবারে বলি, ইন জেনারেলি ম্যামালসের ক্ষেত্রে যে ধরনের নিষেক লক্ষ্য করা যায়, মনোস্পার্মি, পলিস্পার্মি, ডাইস্পার্মি, কোনটা হবে? মনোস্পার্মি। আচ্ছা, এট এ টাইম দুটো স্পাম যদি সেকেন্ডারি উসাইডের মধ্যে প্রবেশ করে তাহলে স্পাম সেকেন্ডারি উসাইডের ফেট কি ভবিষ্যৎ হয়? নষ্ট হয়ে যায়। তারপরে বলো, নেক্সট হচ্ছে সেকেন্ড মিওটিক ডিভিশন শুরু হয় স্পাম এন্ট্রির আগে, স্পাম এন্ট্রির পরে, স্পাম এন্ট্রির পরে। আচ্ছা, এবার আমরা চলে আসি, এই যে মেনস্ট্রুয়াল সাইকেলের ডিম্বাণু সেকেন্ডারি উসাইডটা নির্গত হয় মেনস্ট্রুয়াল সাইকেলের কত দিনের মাথায়? 14তম দিনের মাথায়। হয়েছে? এরপর বলছি কি, যে ডিম্বাণু পরিবহনে নিম্নলিখিত কোন অংশ সাহায্য করে? অপশন এ ফিমরি, আগে অপশন গুলো শেষ করতে দাও। ফিমরি, অপশন বি সিলিয়া, অপশন সি এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, যদি বলে এটা পারবে। আচ্ছা, কোন হরমোন জরায়ুর ঊর্ধ্বমুখী মুভমেন্টের সাহায্যের মাধ্যমে স্পামকে মুভ করে? অক্সিটোসিন। কোন হরমোনের প্রভাবে সার্ভিক্সের বা জরায়ুর তরলটা পাতলা হয়? ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। হয়েছে? কোন পিএইচে স্পাম
চলাচলের আদর্শ পিএইচ অসম বা ক্ষারীয় হয়েছে। আচ্ছা, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে খরিত একটা উৎসেচক আর সরি হরমোনের নাম প্রোস্টাগ্ল্যান্ডিন হয়েছে। আচ্ছা, ওটা সিমেনে থাকে। আচ্ছা, আর কি ছিল এখান থেকে শর্ট প্রশ্ন? আচ্ছা, আমাদের ফিমেলের ক্ষেত্রে সেকেন্ডারি উসাইডের জোনা পেলুসিডা লেয়ার রয়েছে, আমরা জানি সেটা কর্টিক্যাল গ্র্যানুলের ভিতরে লেয়ার। এই জোনা পেলুসিডায় বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, জেপি 1 2 3 4 5। তার মধ্যে ম্যামালস এর ক্ষেত্রে কোন প্রোটিন সব থেকে বেশি থাকে? জেপি 3 প্রোটিন। এই পর্যন্ত থাক, অফ করে দাও। এবারে ওকে কি আছে আরেকবার বুঝে দাও।